স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। তৃতীয় অধ্যায় জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা। আজকে তার পাঠ্য দেখো, জাতীয় জনসমাজ উৎপত্তির উপাদান সমূহ, ফ্যাক্টরস বিহাইন্ড দ্য ইমার্জেন্স অফ ন্যাশনালিটি। যেসব উপাদান কোন একটি জনসমাজকে ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজে রূপান্তরিত করে সেগুলিকে জাতীয় জনসমাজের উপাদান বলা হয়। জাতীয় জনসমাজের উপাদানগুলি আবার জাতি গঠনে সহায়তা করে। এই উপাদানগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে বাহ্যিক উপাদান এবং দুই ভাবগত উপাদান। দেখো, বাহ্যিক উপাদান এক্সটার্নাল ফ্যাক্টরস। বাহ্যিক উপাদানগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো এক হচ্ছে ভৌগোলিক ঐক্য, 2 বংশ, 3 ভাষা, 4 ধর্ম, 5 রাষ্ট্রীয় সংগঠন এবং 6 অর্থনৈতিক স্বার্থ। দেখো, ভৌগোলিক ঐক্য, কোন একটি সুনির্দিষ্ট ভূখণ্ডে জনসমষ্টি সুদীর্ঘকাল পাশাপাশি বসবাস করলে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ভাবের আদান প্রদান চলতে থাকে। একে অপরের প্রতিবেশী বলে নিজেদের ভাবতে শেখে। সুখ দুঃখকে সমভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে। এইভাবে বসবাস করার ফলে প্রতিটি মানুষ ওই ভূখণ্ডকে নিজেদের পবিত্র জন্মভূমি ও পুণ্যভূমি বলে ভাবতে শেখে। ফলে তাদের মধ্যে দেশপ্রেম জাগরিত হয়। কোন বৈদেশিক শত্রু ওই ভূখণ্ড আক্রমণ করলে তাদের প্রাণাধিক প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য জনসাধারণ সর্বপ্রকার আত্মত্যাগ করতে, এমনকি দেশ ও মাতৃকার বেদিমূলে নিজেদের অমূল্য প্রাণ নিবেদন করতে দ্বিধাবোধ করে না। মাতৃভূমির প্রতি এরূপ ভালোবাসাকে বলা হয় দেশপ্রেম বা স্বদেশপ্রেম। কিন্তু ভৌগোলিক সান্নিধ্য বা ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলে মনে করা হয় না, কারণ এরূপ ঐক্য ছাড়াও জাতীয় জনসমাজ গঠনের নজির ইতিহাসে যেমন বিরল নয়, তেমনি একই ভূখণ্ডে সুদীর্ঘকাল বসবাস করলেই যে জনগণের মধ্যে দেশপ্রেম জাগরিত হবে কিংবা একাত্মবোধের সৃষ্টি হবে এমন কোনো কথা নেই। উদাহরণ হিসেবে বলা যায়, 1948 সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্বে ইহুদিদের স্থায়ীভাবে বসবাস করার জন্য কোনো নির্দিষ্ট ভূখণ্ড না থাকলেও তাদের মধ্যে ঐক্যবোধের কোনো অভাব ছিল না। অন্যদিকে সুদীর্ঘকাল একসঙ্গে বসবাস করলে ভারতে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি প্রভৃতি সম্প্রদায়ের মানুষের মধ্যে পরিপূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীনতা লাভের 66 বছর পরেও ভারতের বুকে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতা, প্রাদেশিকতা প্রভৃতি জাতীয় ঐক্য সংহতিকে বিপন্ন করে তুলেছে। তাই রবীন্দ্রনাথ যথার্থ মন্তব্য করেছেন, নেশনের অন্তঃকরণটুকু ভূখণ্ডে গড়ে ওঠে না। 2 বংশগত ঐক্য। বংশগত ঐক্যকে অনেকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলে চিহ্নিত করেন। যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রতিটি ব্যক্তি নিজেকে একই বংশোদ্ভূত বলে মনে করে, তখন তাদের মধ্যে একাত্মবোধ গড়ে ওঠে। রক্তের বন্ধন তাদের মধ্যে স্বজন প্রীতি এনে দেয়। জার্মানরা খাঁটি আর্য রক্ত সম্ভূত বলে প্রচার করে হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন। এইভাবে নর্ডিক কুলের উৎকর্ষের কথা প্রচারের মাধ্যমে ইংরেজদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদী মনোবৃত্তি গড়ে তোলা সহজ হয়েছিল। কিন্তু আধুনিক নৃতত্ত্ববিদরা প্রমাণ করেছেন যে কোনো জাতির রক্তের বিশুদ্ধতা নেই। ইংরেজ ও ফরাসিরা বিশ্বের 2টি শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের দাবি করলো, তাদের মধ্যে বিভিন্ন জাতির রক্ত প্রবাহিত। এমনকি বর্তমানে যেসব শক্তিশালী মার্কিনীরাও কুলগত বিশুদ্ধতা দাবি করতে পারে না। তাই রবীন্দ্রনাথ যথার্থ মন্তব্য করেছেন, জাতি মিশ্রণ হয় নাই, ইউরোপে এমন দেশ নাই। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সহ অন্যান্য মহাদেশের বিভিন্ন জাতির ক্ষেত্রে অনুরূপ উক্তি সমানভাবে প্রযোজ্য। রবীন্দ্রনাথ তার ভারত তীর্থ কবিতায় দেখিয়েছেন কিভাবে আর্য, অনার্য, শক, হুন, পাঠান, মোগল জাতির সংমিশ্রণের ফলে ভারতীয় জাতির উৎপত্তি ও বিকাশ সাধিত হয়েছে। তাছাড়া 2 বংশগত ঐক্য দেখো, জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান নয়। জার্মান, ইংরেজ, ওলন্দাজ প্রভৃতি জাতির মধ্যে বংশগত ক্ষেত্রে ঐক্য থাকলেও জাতীয় জনসমাজ হিসেবে তারা সম্পূর্ণ পৃথক। তাদের মধ্যে ঐক্য অপেক্ষা অনৈক্যই অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিশেষভাবে লক্ষণীয়। 3 হচ্ছে ভাবগত ঐক্য। ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম, তাই ভাষার মধ্য দিয়ে একাত্মবোধ গড়ে ওঠে। যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি সাধারণ ভাষা প্রচলিত থাকে, তখন সেখানকার জনগণের মধ্যে অতি সহজেই ঐক্য গড়ে উঠতে দেখা যায়। ভাষা জাতীয় সাহিত্য, কৃষ্টি ও ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে দাঁড়ায়। জার্মান দার্শনিক ফিক্টের মতে ভাষাই হলো জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান। রামসে মুর জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে বংশগত ঐক্য অপেক্ষা ভাষাগত ঐক্যের গুরুত্ব অনেক বেশি বলে অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু ভাষাগত ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলে মনে করার কোনো সঙ্গত কারণ নেই, কারণ বিভিন্ন ভাষাভাষীর মানুষকে নিয়েও একটি জাতীয় জনসমাজ গঠিত হতে পারে। এইভাবে প্রায় 845টি ভাষায় কথা বললেও ভারতের জনগণ নিজেদের ভারতবাসী বলেই পরিচয় দেয়। দেখো, ধর্মীয় ঐক্য। প্রাচীন ও
ও মধ্যযুগে ধর্মীয় ঐক্য জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হতো। অনেক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী জাতীয়তাবাদের সৃষ্টিতে ধর্মের প্রভাবকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন। লয়েড মন্তব্য করেছেন যে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অভিন্ন ধর্মীয় মনোভাব বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। অধ্যাপক গিলক্রিস্টের মতে ধর্ম বিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য। ধর্মের ভিন্নতা হেতু ভারতের বিভাজন এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি এই উক্তির সত্যতা প্রমাণ করে। কিন্তু ধর্মগত ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের একান্ত অপরিহার্য উপাদান বলে মনে করার কোনো সঙ্গত কারণ নেই। ধর্মগত বিভিন্নতা জাতীয় ঐক্যকে ধ্বংস করে। বর্তমান এরূপ সিদ্ধান্ত মেনে নেওয়া কষ্টকর। ভারতের গোর্খারা কিংবা শিখরা অভিন্ন হিন্দু ধর্মাবলম্বী হলেও তাদের একটি অংশ পৃথক রাষ্ট্র গঠনের জন্য আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতি বিরোধী কাজে আত্মনিয়োগ করেছে। অপরদিকে মুসলমানরা পৃথক ধর্মাবলম্বী হলেও তারা ভারতকে হিন্দুদের থেকে কম ভালোবাসে না। তাই হায়েস মন্তব্য করেছে যে ধর্মীয় বিশ্বাস কিংবা ধর্মীয় আচার আচরণের বিভিন্নতা সত্ত্বেও অধিকাংশ আধুনিক সমাজ উন্নতি লাভ করতে সমর্থ হয়েছে। তাছাড়া ধর্ম নিরপেক্ষতার নীতি অনুসরণ করা সত্ত্বেও আধুনিক জাতীয় রাষ্ট্রগুলির জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদের অভাব পরিলক্ষিত হয় না। 5. রাষ্ট্রীয় সংগঠনের গুরুত্ব। একই রাষ্ট্রীয় সংগঠনের অর্থাৎ সরকারের অধীনে সুদীর্ঘকাল বসবাস করলে জনসাধারণের মধ্যে স্বাভাবিকভাবে একাত্মবোধ গড়ে ওঠে। ডুরখেইম মন্তব্য করেছেন যে জাতীয় জনসমাজ হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা অভিন্ন আইনের অধীনে থাকতে চায় এবং একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগ্রহী। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের জনগণ ব্রিটিশ সরকারের অধীনে থেকে ব্রিটিশ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে সমর্থ হয়েছে। বস্তুত ধর্ম, ভাষা, বংশ প্রভৃতি একটি জনসমাজের কাছে যতখানি গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রীয় সংগঠন তথা রাষ্ট্র। কারণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে। কিন্তু রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্র প্রতিষ্ঠা না করে একটি জাতি গঠিত হতে পারে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ইহুদিদের সংশ্লিষ্ট দেশের সরকারের অধীনে থাকতে হয়েছিল। কিন্তু এইভাবে থাকলেও তাদের জাতীয় জনসমাজ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা লুপ্ত হয়ে যায়নি। 6 দেখো অর্থনৈতিক স্বার্থের বন্ধন। জাতীয় জনসমাজ গঠনের অন্যতম প্রধান উপাদান হলো অর্থনৈতিক স্বার্থের বন্ধন। অর্থনৈতিক স্বার্থে এক ও অভিন্ন না হলে একটি জাতির বিভিন্ন অংশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না। ইংরেজ ও আমেরিকানদের মধ্যে অর্থনৈতিক স্বার্থের বন্ধন না থাকায় তারা স্বতন্ত্র জাতি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করে। আবার জর্জিয়ানরা একই ভূখণ্ডে বসবাস করত এবং একই ভাষায় কথা বলতো, তার সত্ত্বেও তারা নিজেদের একটি অখণ্ড জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়নি, কারণ কতকগুলি অসংলগ্ন রাষ্ট্রে বিভক্ত থাকায় ফলে তারা একটি সাধারণ অর্থনৈতিক জীবন গড়ে তুলতে ব্যর্থ হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা পরস্পরের সঙ্গে লড়াই করেছে। 19বিংশ শতাব্দীতে পুঁজিবাদী অর্থনীতির বন্ধনে আবদ্ধ হওয়ার পরই কেবল জর্জিয়া একটি জাতি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করে। কিন্তু অর্থনৈতিক স্বার্থের বন্ধন সর্বক্ষেত্রে যে জাতীয় জনসমাজ গঠন করে একথা বলা যায় না। দেখো একটি পুঁজিবাদী রাষ্ট্রে অর্থনৈতিক সম স্বার্থের বন্ধনে শ্রমিকরা আবদ্ধ হলেও তারা নিজেদের একটি পৃথক জাতি হিসেবে মনে করে না, বরং সেখানে শ্রমিক শ্রেণী একটি শক্তিশালী বিপ্লবের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। সেখানে তারা বুর্জুয়া রাষ্ট্র যন্ত্রের ধ্বংস সাধনের মাধ্যমে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে। তাছাড়া অর্থনৈতিক সম স্বার্থের বন্ধনে আবদ্ধ বিভিন্ন রাষ্ট্রে তাদের সার্বভৌমিকতা কিংবা জাতিসত্তা বিসর্জন না দিয়েও একটি অর্থনৈতিক জোট গঠন করতে পারে। উদাহরণ হিসেবে ইউরোপীয় কমন মার্কেট কিংবা G7 প্রতিষ্ঠার কথা উল্লেখ করা যায়। এবার দেখো ভাবগত উপাদান, স্পিরিচুয়াল ফ্যাক্টরস। ভাবগত ঐক্যের প্রকৃতি ও গুরুত্ব। সুদীর্ঘকাল ধরে একই ভূখণ্ডে বসবাস করলে জনসাধারণের মধ্যে ইতিহাস, কৃষ্টি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমন্বয় সাধনের ফলে ঐতিহ্যগত ঐক্য গড়ে ওঠে। বংশ, ভাষা, আচার, ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে বৈচিত্র্য থাকলেও তারা যে ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকারী একথা ক্ষণকালের জন্য বিস্মৃত হয় না। জাতীয় জনসমাজ গঠনে ভাবগত ঐক্যের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বার্নস বলেছেন, অভিন্নত আবেগ একটি যৌথ স্মৃতি, একটি যৌথ আদর্শ জাতি গঠনে অধিকতর সাহায্য করে। ফরাসি অধ্যাপক রেনার মতে জাতীয় জনসমাজ সম্পর্কে ধারণা হলো মূলত ভাবগত। এই ভাবগত ঐক্য দুটি বিষয়ের উপর নির্ভরশীল। 1 অতীতের স্মৃতি এবং 2 ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা। একই জনসমাজের অন্তর্ভুক্ত লোকেরা যখন সুখ, দুঃখ, মান, অপমান প্রভৃতি সব ক্ষেত্রে নিজেদের সমান অংশীদার বলে মনে করে তখনই জাতীয় জনসমাজের সৃষ্টি হয়। তাই অধ্যাপক গেটেল বলেছেন, মোটামুটি ভাবে জাতীয়তা হলো একটি ভাবগত ধারণা, ম্যাটার অফ সেন্টিমেন্ট। এটি একটি মানসিক অবস্থা, একটি জীবনাদর্শ এবং চিন্তা ও অনুভূতির বিষয়। স্টেট অফ মাইন্ড, এ ওয়ে অফ লিভিং, থিঙ্কিং অ্যান্ড ফিলিং।
জাতীয় জনসমাজের উৎপত্তিতে ভাবগত ঐক্যের গুরুত্ব সম্পর্কে মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি স্টালিনের একটি উক্তির মধ্যে চমৎকারভাবে প্রকাশিত হয়েছে। তিনি বলেছিলেন যে জাতীয় চরিত্র চির নির্দিষ্ট কিছু নয়, জীবনযাত্রার অবস্থাগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরও রূপান্তর ঘটে, কিন্তু যে কোনো নির্দিষ্ট সময়ের অস্তিত্ব থাকে বলে জাতির সাধারণ আকৃতির উপর এর ছাপ পড়ে। সুতরাং সংস্কৃতিগত ঐক্যের মধ্যে যে মানসিক গঠন প্রকাশিত হয় তা হলো জাতির বৈশিষ্ট্য। উপসংহার দেখো, পরিশেষে বলা যেতে পারে বাহ্যিক উপাদানগুলির মধ্যে সাধারণভাবে ভৌগোলিক ঐক্য, বংশ, ভাষা ও ধর্ম অপেক্ষা রাজনৈতিক সংগঠন ও অর্থনৈতিক উপাদানকে জাতীয় জনসমাজ গঠনের অধিকতর গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। অনেকে আবার জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক উপাদানগুলি অপেক্ষা ভাবগত ঐক্যকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাদের মতে কেবল ভাবগত ঐক্যই একটি জনসমাজকে জাতীয় জনসমাজ তথা জাতিতে রূপান্তরিত করে, কিন্তু স্টালিনের সঙ্গে একমত হয়ে বলা যেতে পারে যে কোনো জনসমাজের মধ্যে সব উপাদান বর্তমান না থাকলে তার পক্ষে জাতীয় জনসমাজে রূপান্তরিত হওয়া অসম্ভব। স্টালিনের অভিমত হলো যখন কোনো সমাজে এই সব বৈশিষ্ট্যের প্রত্যেকটি বর্তমান থাকে কেবল তখনই তাদের একটি জাতি বলে গণ্য করা যাবে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। এটা পার্ট 2 শেষ হলো। তোমরা এগুলো পরপর দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।